আমরা বলছিলাম যে আমরা তরঙ্গের সমীকরণটা নিয়ে তরঙ্গের সমীকরণ প্রমাণ করার চেষ্টা করব। এবং এই পার্টটা আমাদের ঠিক সিলেবাসের সাথে রিলেটেড না, কিন্তু আমরা এই পার্টটা করব আমাদের তরঙ্গের সমীকরণ ব্যাপারটা বোঝার জন্য এবং উপরিপাতন নীতি বোঝার জন্য। তরঙ্গের উপরিপাতন নীতি যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই তাহলে আমাদের একটা গাণিতিক নিয়ম বুঝতে হবে। সেই গাণিতিক নিয়মটা হচ্ছে মানে লিনিয়ারিটি। তো এই লিনিয়ারিটি প্রপার্টিটা তরঙ্গের সমীকরণ থেকে দেখা যায়, আর আমরা তরঙ্গের সমীকরণটা যদি আমরা একবার দেখতে পারি ভালোভাবে তাহলে আমাদের লিনিয়ারিটি প্রপার্টি বোঝাটাও বেশ সহজ হবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? তাহলে আমরা তরঙ্গের সমীকরণ প্রমাণ করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, টানা তারে তরঙ্গের সমীকরণ প্রমাণ করার চেষ্টা করব। ওকে, ফাইন। তাহলে আমরা আবারও একটা তরঙ্গ নিব, এরকম একটা তরঙ্গ। ওকে, আমরা এই তরঙ্গের অতি ক্ষুদ্র একটা পোর্শন নিয়ে কাজ করব, তাহলে আমরা এই পোর্শনটাকে নিয়ে শুধু কাজ করতে চাই আর কি। হ্যাঁ, এখন এই পোর্শনটাতে এদিক বরাবর একটা টান বল কাজ করবে, স্পর্শক বরাবর একটা টান বল কাজ করবে, আবার এদিক বরাবর স্পর্শক বরাবর একটা টান বল কাজ করবে। দুইটাকে কিন্তু একই অ্যাঙ্গেলে হতে হবে না, রাইট? অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন হইতে পারে। আচ্ছা, এখন কি অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন হওয়ার কথা বলতেছি একটু ক্লিয়ার করা দরকার। এটা θ2, এটা হচ্ছে θ1, এবং টান বলগুলোও ভিন্ন ভিন্ন হইতে পারে। কিন্তু টান বলগুলো ভিন্ন ভিন্ন হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে সুতার দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। সুতার দৈর্ঘ্য পরিবর্তন হওয়ার সাথে টান বলেরও পরিবর্তনটা হবে। কিন্তু আমরা সেই সকল তরঙ্গের সমীকরণই বের করতে চাই যেই সকল তরঙ্গের ক্ষেত্রে এই যে শেপটা, এই শেপটা এতটা বড় না, এই শেপটা অনেক ক্ষুদ্র। আমরা জাস্ট চিত্র আঁকার সুবিধার্থে এভাবে করে এতটা কার্ভেচার দিয়েছে, মানে এতটা বক্রতা থাকা যাবে না। তাহলে এতটা বক্রতা যদি না থাকে তখন আসলে θ1 আর θ2 এর মান বেশ ছোট হয় এবং আমাদের টান বলগুলোর মানও প্রায় সমান সমান বিবেচনা করা যায়। ওকে, তাহলে এখানে টান বল টি, এখানেও টান বল টি। এখন আমরা উলম্ব বরাবর কোণাগুলোর যে মোশন, সেই মোশনটাকে যদি অ্যানালাইসিস করি তাহলে বলতে পারি যে উলম্ব বরাবর যে টান বল কাজ করে সেই টান বলটা হচ্ছে, দুঃখিত, উলম্ব বরাবর টান বলের যে উপাংশ কাজ করে সেই উপাংশটা হচ্ছে এই। টি সাইন θ2 মাইনাস টি সাইন θ1, টি সাইন θ2 মাইনাস টি সাইন θ1। ওকে, আচ্ছা, এখন যেহেতু আমাদের কোণ খুবই ক্ষুদ্র, তাহলে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা নিতে পারি যে সাইন থিটা ইজ ভেরি ভেরি ক্লোজ টু টেন থিটা, ভেরি ভেরি ক্লোজ টু থিটা। আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা তখন নিতে পারি। আমরা কিন্তু ওই লিমিটের হিসাবটা জানি, রাইট? ওকে, তাহলে আমরা এখানে একটা আবার অ্যাপ্রক্সিমেশন নিব। আচ্ছা, তাহলে আমাদের যে বলটা ছিল সেই বল ছিল আমাদের Fy নেট সমান সমান টি ডেল টেন থিটা, মানে এই টেন থিটা কোয়ান্টিটির যে পরিবর্তন, টেন থিটা রাশিটার যে পরিবর্তন, এই রাশিটার জন্য আমরা ডেল টেন থিটা শব্দটা ব্যবহার করেছি। আচ্ছা, এখন আমাদের যে Fy নেট আমরা বলতেছি, তাহলে এই Fy এটা একটা লব্ধি বল। তাহলে লব্ধি বল মানে হচ্ছে ওই যে পোর্শনের উপর বলটা কাজ করছে, যেই অংশটার উপর বল কাজ করছে সেই অংশের ভর গুণ সেই অংশের ত্বরণ। তাহলে এই অংশের উলম্ব বরাবর যে বল মানে ত্বরণ, আমরা জিনিসটাকে তখন লিখতে পারি এম এ ওয়াই, আর আমরা তখন লিখতে পারি টি ডেল টেন থিটা, আচ্ছা, আমরা এখানে এম সমান সমান এই যে আমাদের যে যতটুকু অংশের ভর নিয়ে আমরা কথা বলছি, তো কতটুকু অংশ এটা? এই এতটুকু অংশ, তাই না? এই এতটুকু অংশ। তাহলে এতটুকু অংশের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা যদি হয় আমার তাহলে কি ডেল এক্স, এবং এর যে ঘনত্ব অর্থাৎ তারের প্রতি একক দৈর্ঘ্যে ভরের যে ঘনত্ব, সেই ভরের ঘনত্বটা যদি হয় মিউ, তাহলে আমরা এম সমান সমান লিখতে পারি
এম সমান সমান লিখতে পারি মিউ ডেল্টা এক্স। এম সমান সমান আমরা লিখতে পারি মিউ ডেল্টা এক্স। আমরা প্রতিবাদ করতে পারেন, প্রতিবাদ করার একটা জায়গা আছে। সেটা কি, আমরা বিবেচনা করতেছি এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা এক্স, কিন্তু এক্স অক্ষ তো হচ্ছে এটা, মানে তরঙ্গ তো এই বরাবর এগিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ। তার মানে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এক্স, কিন্তু আমি বলছি এই দৈর্ঘ্যটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটাকে আমি আদৌ করতে পারি কিনা? আবারও বলি, এই অ্যাপ্রক্সিমেশনটা আমার তখনই করার সুযোগ আছে, মানে আমি এই জিনিসটা তখনই লিখতে পারি যখন আমার বক্রতা অনেক অল্প। বক্রতা অল্প বলতে বুঝাইতেছি এরকম বক্রতা, অতি ক্ষুদ্র বক্রতা, এতটাই বক্রতা যে তারের দৈর্ঘ্যে খুব একটা পরিবর্তনই হয় নাই। যদি না হয় তখন আমরা মিউ ডেল্টা এক্স লিখতে পারি। আবারও বলি, এটাও একটা অ্যাপ্রক্সিমেশন। আমাদের এই অ্যাপ্রক্সিমেশন করেই আসলে করতে হয় আর কি টানা তারের ক্ষেত্রে, কারণ এখানে বক্রতার হিসাব নিকাশগুলো আমাকে অ্যাপ্রক্সিমেশন না করলে আমাদের একটা এমন একটা সমীকরণ আসবে যেটা আসলে লিনিয়ার না, এবং লিনিয়ার না হলে তখন আমরা আসলে উপরিপাতনের নীতি কাজে লাগাইতে পারি না। তো আমাদের মিউ ডেল্টা এক্স আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এম সমান সমান ছিল মিউ ছিল আমাদের মিউ ডেল্টা এক্স এ ওয়াই টি ডেল টেন থিটা। তারপর আমরা লিখব এ ওয়াই সমান সমান টি বাই মিউ ডেল টেন থিটা বাই ডেল এক্স। ডেল টেন থিটা বাই ডেল এক্স, বা আমরা যদি কোয়ান্টিটিটাকে প্রপারলি লিখি তাহলে এই ডেল টেন থিটা হচ্ছে টেন থিটা বাই টু মাইনাস টেন থিটা ওয়ান, আর এই ডেল এক্স হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ডেল এক্স হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন আমি যদি এই কোয়ান্টিটির উপর লিমিট বসাই, তাহলে কি আমি এটা লিখতে পারি না? অর্থাৎ আমরা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য কাজটা করতেছি আর কি, তখন কি আমরা এটা লিখতে পারি কিনা? লেখা যায়। এখন এই যে টেন থিটা, অর্থাৎ কোন একটা বক্রতায়, মানে আমাদের রেখার যে বক্রতা, ওই রেখার বক্রতার কোন একটা বিন্দুতে আমরা যেভাবে থিটা কোণকে সংজ্ঞায়িত করেছি, এইখানে এই যে থিটা, এই থিটা কি আসলে ডিওয়াই ডিএক্স না? এই থিটা কি আসলে ডিওয়াই ডিএক্স না? থিটা মানে টেন থিটা টু সমান সমান এখানে কি ডেল্টা ওয়াই ডেল্টা এক্স না? তাহলে মানে এই যে টেন থিটা, এই টেন থিটা কি আসলে টেন থিটাকে তো আমরা ডিওয়াই ডিএক্স লিখতে পারি, রাইট? টেন থিটাকে আমরা ডিওয়াই ডিএক্স লিখতে পারি, টেন থেকে আমরা ডিওয়াই লিখছি, তখন আমাদের এখানে আমাদের এই সমীকরণটা চলে আসে এরকম। তখন আমরা এটা একটা ডাবল ডেরিভেটিভ পাই। ওকে, তাহলে আমরা এটার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি। আমরা লিখতে পারি এ ওয়াই সমান সমান টি বাই মিউ এটা লেখা যায়। আবার এই যে এ ওয়াই তো হচ্ছে আসলে উলম্ব বরাবর যে তার যে ত্বরণটা সে অনুভব করে, হ্যাঁ, সেই ত্বরণের মান। তাহলে এই ত্বরণটা কি আসলে উলম্ব বরাবর তো ত্বরণ, তাহলে ওই যে পোর্শন, যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোর্শনটা নিয়ে আমরা কাজ করতেছি, অংশটা নিয়ে কাজ করছি, সেই অংশের উলম্ব বরাবর ত্বরণটা আমরা কিভাবে হিসাব করবো? ওই অংশের ওয়াই অক্ষ বরাবর যে অবস্থান ওয়াই, ওই ওয়াই এর আমি যদি ডাবল ডেরিভেটিভ নিই সময়ের সাপেক্ষে যদি আমি পরপর দুইবার অন্তরীকরণ করি, তাহলেই কি আমি ত্বরণটা পেয়ে যাই। অর্থাৎ আমার এ ওয়াই কি আসলে এটা নয়? আচ্ছা, টি বাই মিউ নাকি মিউ বাই টি? ওয়েট, আমি কি কোথাও ভুল করেছি? টি বাই মিউ, ঠিক আছে, বি স্কয়ার
ঠিক আছে, রাইট? আচ্ছা, তাহলে 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 এখন এইটাকে আমরা বলি তরঙ্গ সমীকরণ। টি বাই মিউ ভিউ স্কয়ার। এটাকে আমরা বলি তরঙ্গ সমীকরণ, এতটুকু অংশকে। আর এই এতটুকু অংশে টি বাই মিউ, তো টি বাই মিউ কি ছিল? ভি স্কয়ার ছিল। মিউ স্কয়ার ছিল, এই যে এটা হচ্ছে আমাদের তরঙ্গ সমীকরণ। আচ্ছা, এই যে এত কষ্ট করে তরঙ্গ সমীকরণটা প্রমাণ করলাম, এই তরঙ্গ সমীকরণটা দিয়ে আমরা মানে আমরা এখানের মধ্যে আমরা তো এটা আসলে আগের অঙ্কে প্রমাণ করতে পারছি। মানে আমরা যে এই বৃত্তাকার পথ বরাবর কেন্দ্রমুখী বল, ওই সব যুক্তি দিয়ে আমরা আসলে প্রমাণ করতে পারছিলাম যে টি বাই মিউ হচ্ছে ভি স্কোয়ার। ওটা তো ওই যুক্তি থেকে। কিন্তু কিন্তু আমরা কি চাইলে এখান থেকে প্রমাণ করতে পারি, মানে আমরা এই তরঙ্গ সমীকরণ থেকে প্রমাণ করতে পারি কিনা যে ভি স্কোয়ার সমান সমান টি বাই মিউ? ওটা কি করা যায় কিনা? তাহলে আমরা আপাতত ভুলে যাই যে এই জিনিসটা আমরা প্রমাণ, মানে এই জিনিসটা আমরা লিখছি, মানে এখানে যেটা ভি স্কোয়ার এটা আমরা ভুলে যাই। আমরা আপাতত ধরি যে আমরা এতটুকু অংশই পাইছি, আমরা বিবেচনা করি যে আমরা আপাতত শুধু এতটুকু অংশই পাইছি। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা এখন একটা প্রমাণ করব, বা আমরা একটা প্রমাণ না, আমরা বলতে পারি আমরা একটা টেস্ট করব, হ্যাঁ, যে যদি এমন হয় তাহলে কেমন হয়, এরকম একটা ব্যাপার। তো আমরা বিবেচনা করবো যে আমাদের তারের মধ্যে দিয়ে যে তরঙ্গ এগিয়ে যাচ্ছে সেটা একটা পর্যায়বৃত্ত তরঙ্গ। কি ধরনের তরঙ্গ? পর্যায়বৃত্ত তরঙ্গ। তাহলে আমরা লিখব, বা যে কোনো রকম তরঙ্গ হতে পারে আসলে, বাট আমরা আপাতত লিখব y is equal to ym sin kx minus omega t। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এখানে এটার পরপর অন্তরীকরণ করব, পার্শিয়াল মানে কিন্তু আংশিক অন্তরীকরণ করব। তাহলে dy dx আমরা এখন বের করব আর কি। ওকে, তো dy dx বের করব, তো ym আমরা এখন kx মাইনাস ওমেগা টি কে z বিবেচনা করব, মানে আমাদের আংশিক অন্তরীকরণ করার জন্য ওটা আমাদের কাজে দিবে। তাহলে kx মাইনাস ওমেগা টি সমান সমান হচ্ছে z। তাহলে কি আমরা এভাবে লিখতে পারি? দেখো তো এভাবে লেখা যায় কিনা। মানে আমরা চেইন রুল যতটুকু, চেইন রুল বলে খুব সম্ভবত এটাকে, খুব সম্ভবত মানে আমরা যতটুকু অন্তরীকরণ পড়েছি ততটুকুর মধ্যে এই জিনিসটা জানেন কিনা আপনারা, আমি সেটা জিজ্ঞাসা করছি। যদি না জানেন তাহলে আমরা এই অঙ্ক এভাবে আগাবো না আর কি। দুইজনেই জানেন, রাইট? আচ্ছা, তাহলে যদি জানেন তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন dz বাই dx, বা দেখি তো dz dx বা ddx অফ z, এটা আসলে কত? এটা হচ্ছে আপনার k। তাহলে আপনার সামনে কি আসবে? আপনার আসবে k y m, k y m, k y মাইনাস মাইনাস আসবে না তো, cos z বা cos kx মাইনাস ওমেগা টি আসবে, রাইট? cos kx মাইনাস ওমেগা টি আসবে। আচ্ছা, আমরা এটার আবার কি করব? ডেরিভেটিভ নিব। আমরা আবার ডেরিভেটিভ নিব। তাহলে আমরা আবারও যদি ডেরিভেটিভ নিই, কারণ আমাদের তরঙ্গ সমীকরণে তো দুইবার ডেরিভেটিভ ছিল, তাই না? তো এই কারণে আমাদের পরপর দুইবার ডেরিভেটিভ নিতে হবে। তাহলে আচ্ছা, একটু দেখে আসি ফর্মটা কিরকম ছিল। ইয়াস, কে ওয়াই এম। ওকে, তাহলে আমরা আবারও চেইন রুল ব্যবহার করব। চেইন রুল ব্যবহার করে তাহলে ddz আর dy dz সমান সমান ছিল, dy dz সমান সমান ছিল k y m cos z, আর এখানে কি হবে? dz dx লেখা যায় তো এর পর্যন্ত, তাই না? তাহলে আমার এখানে হবে cos z এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি মাইনাস আসে না? হ্যাঁ, তাহলে মাইনাস k y m k স্কয়ারের ব্যাপারটা, ও হ্যাঁ, এটা তো এই জায়গা থেকে আসবে, আমি এখনো তো লিখি নাই।
হ্যাঁ, তাহলে আমাদের মাইনাস কে স্কোয়ার ওয়াই এম সাইন জেড অর মাইনাস কে স্কোয়ার ওয়াই এম সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। তাহলে আমরা লিখতে পারলাম এটা সমান সমান এতটুকু হয়। এখন আমরা কি করব, আমাদের সমীকরণের যে আরেকটা পার্ট ছিল, সমীকরণের আরেকটা পার্ট কি ছিল, এই যে আমাদের এই পার্টটা ছিল, দুঃখিত, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু t পরপর দুইবার অন্তরীকরণ করব, t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমরা পরপর দুইবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন আপনারা গেস করতে পারতেছেন যে পরপর দুইবার যদি আমি t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার রাশি চলে আসবে, রাইট? মানে এখানে যেমনটা কি ছিল যে কে সহগটা পরপর দুইবার চলে আসে, এখানে তাহলে ওমেগা সহগটা পরপর দুইবার চলে আসবে যেহেতু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে আমরা লিখতে পারি, মানে সিমিলার টু লিখতে পারি, সিমিলারলি ডিটি স্কোয়ার সমান সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ারড ওয়াই এম সাইন kx মাইনাস ওমেগা টি, সাইন kx মাইনাস ওমেগা টি। আচ্ছা, ওটা বাকি অংশটা দেখা যাচ্ছে না, আরেকবার লিখে রাখি। x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভের কি কোনো ফিজিক্যাল মিনিং আছে? হ্যাঁ আছে। আমি এই যে পরপর দুইবার নিচ্ছি, ফিজিক্যাল মিনিং বক্রতার পরিমাপ এভাবে ভাবতে পারেন, আমাদের তরঙ্গ, এই তরঙ্গের যে বক্রতার একটা পরিমাপ আমি নিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন সম্পর্ক দুইটাকে ম্যাচ করব আর কি। হ্যাঁ, মানে আমরা এই দুইটা সম্পর্ককে এখন সম্পর্কের মধ্যে একটা তুলনা করব। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের মনে আছে কিনা আমি আপনাদেরকে পড়াইছিলাম যখন আমাদের কোন একটা তরঙ্গ y ইজ ইকুয়াল টু ওয়াই এম সাইন kx মাইনাস ওমেগা টি, তখন আমরা এটাকে ভেবে লিখবো ওয়াই এম সাইন kx x মাইনাস ভিটি। অর্থাৎ আমরা দেখিয়েছিলাম যে v সমান সমান ওমেগা বাই কে হয়, রাইট? এটা আমরা দেখাইছিলাম না? v সমান সমান ওমেগা বাই কে হয়, এটা দেখাইছিলাম না? আচ্ছা, এখন আমাদের যে dy, এই পার্টটা এক পাশে লিখবো, dy স্কয়ার dx স্কয়ার, এটা সমান সমান হচ্ছে মাইনাস কে স্কয়ার y সমান সমান তো আমার ym, তাহলে আমরা কে স্কয়ার y লিখতে পারি, এবং এই পাশে আমরা লিখবো মাইনাস ওমেগা স্কয়ার y। ঠিক আছে, আমরা যদি লিখি, আশা করি অলরেডি আন্দাজ করতে পারতেছেন আর কি যে ঘটনা এখানে কি ঘটতে যাইতেছে। ওকে, এখান থেকে এটা লেখা যায় না? এখন এই জিনিসটা যদি এইখানেও প্রতিস্থাপন করে দেওয়া যায় তাহলে আমরা লিখতে পারি মাইনাস রাশিটা পরপর দুইবার আসবে। প্রপারলি দেখি, তাহলে আমরা দেখাইতে পারলাম। এবং আপনারা চাইলে এটা আমি তো সাইন ফাংশন নিয়ে করছি, রাইট? আপনারা যে কোনো শেপের আলোড়ন, মানে যে কোনো শেপের আলোড়ন বলতে এটা হতে পারে ফাংশন অফ এক্স মাইনাস ভিটি,